আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে কি করছেন বা তাকে দিয়ে আসলে কি করানো হচ্ছে, বা তিনি তার যারা সঙ্গী সাথী আছেন তাদেরকে নিয়ে সত্যিকার অর্থে আসলে কি করছেন। এখানে রাজনীতি কতটা প্রাধান্য পাচ্ছে, তার অতীত যে কষ্ট, বেদনা, ক্ষোভ, সেটা তার বর্তমান শাসন কার্যে কতটা প্রাধান্য পাচ্ছে, তার যে জিঘাংসা, প্রতিশোধ স্পৃহা, তার কি কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি? তিনি আসলে যেভাবে চলছেন তাতে আগামীতে রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায় তিনি কি সফল হতে পারবেন? এই বিষয়গুলো নিয়ে কৌশলে আলোচনা করার চেষ্টা করব। কৌশল শব্দটা উচ্চারণ করলাম এই কারণে যে সরকার একেবারে নতুন, তো সেই নতুন সরকারের পথ চলাতে যেন আমার কোনো কথা বাধা হয়ে না দাঁড়ায়, তাদের মনোকষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, সেই জন্য আমি প্রাণান্ত চেষ্টা করবো। এর কারণ হলো দেশের স্টিয়ারিংটা এখন তারেক রহমান সাহেবের হাতে। ফলে আমরা যারা এই দেশের যাত্রী, আমরা যদি তারেক রহমান সাহেবের ভুল হয় একেবারে খাদে পড়ে যাব। আর যে যার অবস্থান থেকে যদি আমরা একটু চেষ্টা করি তাহলে হয়তো তার হাতটি শক্তিশালী হবে। এই জন্য সমালোচনা করব, আলোচনা করব অনেকটা ভাইয়ের মতো। আপন ভাই যেভাবে ভাইকে সমালোচনা করে, এবং ঠিক অনেকটা ওনারশিপ নিয়ে সেভাবে চেষ্টা করব কিছু কথা বলার জন্য। প্রথম কথা হলো যে এই যে 1.5 মাসে তিনি যা কিছু করছেন, এটিকে আমি যদি বলি রাষ্ট্র পরিচালনার যে ফান্ডামেন্টাল স্টার্টিং, কিংবা রাষ্ট্র পরিচালনার যেটা বলা হয় মৌলিক শুভ সূচনা, এর একটিও তিনি বা তার কোনো লোক এখন পর্যন্ত শুরু করেননি। অধিকাংশ তিনি এবং তার যারা মন্ত্রী পরিষদের সদস্য এবং সংসদ সদস্যরা যা কিছু করছেন, তাদের কথাবার্তা, আচরণ, চালচলন, বডি ল্যাঙ্গুয়েজ, মানে সবকিছুই হলো জনতুষ্টির জন্য, জনগণকে খুশি করানো, তাদেরকে আশ্চর্য করে দেয়া, সারপ্রাইজ করে দেয়া, যেটি রাজনীতির জন্য মারাত্মক ভয়ঙ্কর, রাষ্ট্র পরিচালনার জন্য আরো বেশি ভয়ঙ্কর। এ কারণ হলো রাজা বা যিনি রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত থাকেন, তার চিন্তা চেতনায় থাকবে জনগণের কল্যাণ। যেমন আমার সন্তান যখন চিপস খেতে চায়, চকলেট খেতে চায়, কিংবা তার যখন মামস হয়, ঠিক সেই সময়টাতে সে যখন আইসক্রিম খাওয়ার আবদার করে, আমি তখন যে সিদ্ধান্ত নেই, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজাকে অমর সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু রাজা যদি তার প্রজাদের, জনগণের মনতুষ্টির জন্য, তাদের বাহবা পাওয়ার জন্য, হাততালির জন্য সদা সর্বদা চেষ্টা করেন, এতে রাজার সর্বনাশ হয় এবং জনগণের সর্বনাশ হয়। যে কাজটি জনাব তারেক রহমান সাহেব ফ্রম দ্য ডে ওয়ান, তিনি যেদিন বাংলাদেশে পা দিয়েছেন সেই দিন থেকে আজ অবধি এই কাজগুলি শুধু করে যাচ্ছেন। তার যে মৌলিক সিদ্ধান্তগুলো এই মুহূর্তে যে নেওয়া দরকার, এরকম কিছু সিদ্ধান্ত না নিয়ে বরং কিছু পূর্ব নির্ধারিত সমঝোতা, সিদ্ধান্ত তিনি এবং তার লোকজন উল্টে দিয়েছেন। যেমন ধরুন, জামাতের সাথে তার সম্পর্ক, ডক্টর ইউনূসের সাথে তার সম্পর্ক, এনসিপির সাথে তার সম্পর্ক একটা নির্দিষ্ট সীমারেখায় সমঝোতা হয়েছিল। এটি এখন ডে বাই ডে প্রকাশিত হচ্ছে, কিন্তু বিএনপি এটা স্মরণ করতে চাচ্ছে না। নির্বাচনের সময়টিতে আবার আওয়ামী লীগের সঙ্গে লিখিত, অলিখিত বা বুদ্ধিবৃত্তিক লেভেলে একটা সমঝোতা হয়েছিল। তার প্রেক্ষিতে আওয়ামী লীগের যারা ভোটার, তারা ভোট কেন্দ্রে এসে বিএনপিকে যে হারে ভোট দিয়েছে, এর বিনিময়ে আওয়ামী লীগ যা কিছু চায় সরকারের কাছ থেকে, সেটা তাদের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিন পাচ্ছে না,
এবং আওয়ামী লীগ যে নির্বাচনের সময় বিএনপিকে সহযোগিতা করেছে, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এটা বিএনপির কোনো প্রয়োজনই ছিল না। এর বাইরে তাদের সঙ্গে চীনের একটা সমঝোতা হয়েছিল, দিল্লির একটা সমঝোতা হয়েছিল, আমেরিকার একটা সমঝোতা হয়েছিল। প্রায় সবগুলো সেক্টর এলোমেলো হয়ে গেছে। দিল্লি থেকে ফিরে আসার পরে প্রায় 2 ঘন্টা একান্ত বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত এবং পররাষ্ট্রমন্ত্রী। এই সময়টিতে এই বৈঠকটি বেশ ইঙ্গিতপূর্ণ, এবং সেই বৈঠকে যে দৃশ্য বা ছবি আমরা দেখলাম, এটি রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আরেকটি বিষয় সেটি হলো যে 1/11 1/11 এই 1/11 বিষয়টি আসলে বিএনপির উচিত ছিল ভুলে যাওয়া, অ্যাবসলিউটলি ভুলে যাওয়া। দ্বিতীয়, তাদের উচিত ছিল যে 1/11টা কেন হলো, এখানে বিএনপির কি দোষ ছিল। মানে যারা ধরুন 1/11তে বিএনপির সাথে বেইমানি করেছে নিজ দলের লোকজন, এদের মধ্যে তো স্পিকার সাহেবও আছেন। এখন স্পিকার সাহেব কেন 1/11 সময়টিতে দলের বিরুদ্ধে গিয়েছিলেন, এটা টানতে গেলে, কথা বলতে গেলে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসবে, যেটি সামাল দেওয়া বিএনপির পক্ষে সম্ভব নয়। কাজে ওটা ভুলে যেতে হবে। বরং তারেক রহমান সাহেব যদি এখন ক্ষমতার চেয়ারে বসে তিনি মনে করেন যে হাওয়া ভবনে বসে তার এই ভুল হয়েছে, তার কিছু বন্ধু বান্ধবের কারণে, আত্মীয় স্বজনের কারণে দল বিপদে পড়েছে, এবং তিনি এবং তার সরকার 2001 সনে প্রথম সামরিক বাহিনীকে দলীয়করণ করার চেষ্টা করেছিলেন একেবারে উলঙ্গভাবে। তার আগ পর্যন্ত সামরিক বাহিনীতে আসলে ওইভাবে দলীয়করণ ছিল না। সেই কাজটি কি ভালো হয়েছিল? কাজেই সেই কাজে তিনি যাদেরকে নিয়োগ করেছিলেন তারা কেন বেইমানি করলো, এটা প্রতিশোধ গ্রহণ করার চাইতে ওই কাজটি আমি আর করব না, সেটি তার জন্য সবচেয়ে বেশি জরুরি। সেই কাজটি তিনি করেননি। না করে বরং এই 1/11 নিয়ে যে নাড়াচাড়া করছেন, তাকে যারা ওই সময় অপমান করেছেন, লাঞ্ছিত করেছেন, তার বাড়িঘর যারা ভেঙে দিয়েছেন, তার মাকে যারা অপদস্থ করেছেন, এই কথাগুলো তিনি ভুলতে পারছেন না। এমনকি ক্যান্টনমেন্টের ভিতরে গিয়েও তিনি সেই কথাগুলো বলছেন। এটা এক ধরনের সমস্যা। এই সমস্যাটা শেখ হাসিনারও ছিল। শেখ হাসিনা কোনো অবস্থাতেই 75-এর 15ই আগস্ট ভুলতে পারেননি। কোনো অবস্থাতেই তার পিতা এবং তার পরিবারের মৃত্যুকে তিনি ক্ষমা করতে পারেননি। কিন্তু কেন 75-এর 15ই আগস্ট হলো, কেন শেখ কামালকে মানুষ ঘৃণা করত, যে কাজগুলো শেখ কামাল করেনি সেই কাজগুলো কেন তার উপর আরোপ করা হলো, এগুলোর সাইকোলজিক্যাল ব্যাখ্যা কি? এই বিষয়গুলো যদি ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা চিন্তা করতেন, তাহলে তাকে আসলে ক্ষমতা ছেড়ে যেতে হতো না। আবার এখন তিনি যদি এই কথাগুলো চিন্তা করেন, তার 2 পয়সার মূল্য হবে না। জনাব তারেক রহমান সাহেব লন্ডনে বসে কি চিন্তা করেছেন, তার বিপদের দিনে কারা সাহায্য করেছেন, কাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, ডাজ নট ম্যাটার। একটা পয়সার মূল্য নাই। তিনি এখন ক্ষমতায় বসে যাদের কথা স্মরণ করতে পারছেন, যাদের জন্য তার হৃদয় কাঁদছে, ওটা হলো মুখ্য বিষয়, এবং এর উপরই তার ক্যারেক্টারিস্টিক্স এবং তার কাজের বরকত নির্ভর করবে। আপনারা সবাই জানেন যে রাজনীতিতে যে সফলতা, এটির চূড়ান্ত যে বিজয়, এই বিজয় আসলে আল্লাহর একটা দয়া এবং করুণা। আল্লাহ বিশেষ একটি মুহূর্তে, বিশেষ প্রয়োজনে, বিশেষ উদ্দেশ্যে কাউকে ক্ষমতায় বসেন আর কাউকে ক্ষমতার থেকে টেনে হিঁচড়ে নামান। এখন যখন আপনি কোনো পরিশ্রমের ফলে, যুদ্ধের ফলে, কৌশলের কারণে আপনি বিজয়ী হবেন, তখন আল্লাহর রহমত, বরকত এবং আপনার কর্ম সিদ্ধান্ত 50-50। কিন্তু যখন আপনার কোনো পরিশ্রম কাজে আসেনি, বুমেরাং হয়েছে, এবং আপনি ক্ষমতায় লাভ করেছেন একেবারে আল্লাহর দয়া, শতভাগ আল্লাহর দয়ায়, সেক্ষেত্রে আপনাকে যে ধর্মের বিধিবিধান রয়েছে, আপনি যে ধর্মে বিশ্বাস করেন না কেন, মোটামুটি এই বিধিবিধানগুলো একই রকম।
মহাভারতের যুগ, তার পরবর্তীতে বৈদিক যুগ, এরপরে বৌদ্ধ যুগ, এরপরে খ্রিস্টান যুগ, এরপরে মুসলমানদের জমানা। যে ধর্মমতগুলোই বলেন না কেন, কিংবা আপনি যদি আরো চলে যান মিশরের দিকে, গ্রিসের দিকে, যারা দেবদেবী বিশ্বাস করতেন, ফেরাউনকে বিশ্বাস করতেন বিধাতা রূপে, তাদেরও ধর্মের যে কথাবার্তাগুলো প্রায় সমপর্যায়ের। সেই কথাগুলো কি? ক্ষমতায় বসার পরে আপনি যে সঠিক পথে আছেন, সেটার 1 নম্বর প্রমাণ হলো যে আপনার বিপদের সময় যারা হাসি দিয়েছে, একদিনের জন্য সহযোগিতা করেছে, তাদের প্রত্যেকটা কথা, বক্তব্য, হাসি, আচরণ, উপকার আপনার স্মরণে আসবে। ক্ষমতায় বসে আপনি তাদের কথা স্মরণ করবেন, কৃতজ্ঞ হবেন এবং তাদের সাথে সম্পর্ক রাখবেন। এই কাজটি যদি আপনি করতে পারেন, তাহলে আপনি সঠিক পথে আছেন, হিদায়াতের পথে আছেন। কিন্তু ধরুন আপনি যখন বিপদে ছিলেন তখন আপনার টাকা ছিল না, 3 মাস কেউ টাকা দিয়েছে, পরবর্তী 3 মাস দেয়নি, অন্য আরেকজন এসে দিয়েছে। কিন্তু এই জন্য আপনার কি হলো, ওই 3 মাস যে দিয়েছে, পরবর্তী 3 মাস যে দেয়নি, তার প্রতি আপনার খুব রাগ হলো। আপনি ভুল পথে আছেন। আবার দেখা গেল যে আপনি ক্ষমতায় যখন আসছেন তার ঠিক 15 দিন আগে আপনার সঙ্গে একজনের কথা হয়েছে, খাতির হয়েছে, কিন্তু 17 বছর আগে, 20 বছর আগে যে আপনাকে লালন করেছে, পালন করেছে, ধারণ করেছে, আপনার তার কথা মনে এলো না। ইট মিনস আপনি খারাপ পথে আছেন, আপনি আল্লাহর রহমত বরকত পাবেন না। সেই দিক থেকে জনাব তারেক রহমান সাহেবের যে ব্যক্তিগত মন এবং মানসিকতা, তার যে চিন্তা চেতনা কোন পর্যায়ে আছে আমি জানি না। তার সঙ্গে আমার কোনো কথাবার্তা হয় না বা হয়নি এই সেই যাকে বলা হয় গত 2 বছর ধরে, অর্থাৎ শেখ হাসিনার পতনের পর তার সঙ্গে আমার কখনো কোনো কথাবার্তা, যোগাযোগ হয়নি। এমনকি আমি তার মুখের দিকেও কখনো ভালোভাবে তাকানোর সুযোগ পাইনি বা আমার হয়নি আমার ব্যস্ততার কারণে। ফলে আমি তাকে বুঝতে পারি না। কিন্তু যেহেতু তার হাতে এখন রাষ্ট্র ক্ষমতা, তিনি এবং তার যারা লোকজন আছেন তারা বুঝতে পারবেন যে কি অবস্থা হয়েছে। এখানে আমরা বাইরে থেকে যে দৃশ্যগুলো দেখি, সেই দৃশ্যগুলো খুব অ্যালার্মিং, ভীষণ রকম অ্যালার্মিং। যেমন ধরুন জামাতের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গেছে, এনসিপির সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে বিশ্বাস করেন না এবং তিনি 1/11 বিষয় নিয়ে নাড়াচাড়া করার কারণে সেনাবাহিনীর সঙ্গে তার যে সম্পর্ক ভালো আছে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না। দ্বিতীয়ত, রাষ্ট্র ক্ষমতায় বিশেষ করে সেনাবাহিনীর যে ভূমিকা, এটা যাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের মতো দেশে, এবং এদের যাকে বলা হয় পোশাকের প্রতি এদের যে ইজ্জত। একই সেনা কর্মকর্তা, তিনি রিটায়ার্ড করার পরে একরকম হন, কিন্তু যেই মুহূর্তে তিনি একজন সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন, তার ভাবসাবই থাকে আলাদা। এটা মেনে নিতে হয়। তারেক রহমান সাহেব এখন এসএসএফ এর প্রোটেকশন দিচ্ছেন, কন্টেম্পোরারি তিনি তার যে ব্যক্তিগত সিকিউরিটি ফোর্স তাদেরও সহযোগিতা দিচ্ছেন। এটা কোনো প্রধানমন্ত্রী কখনো ইতিপূর্বে করেনি। এটা সামরিক বাহিনীর যারা লোকজন তারা সহজভাবে দিচ্ছেন না। শুধু এতটুকু বললাম। দ্বিতীয়ত হলো যে এই যে 1/11 যে ঘটনা, এটাকে সামনে এনে যেভাবে অনেককে ধরা হচ্ছে, এতে করে পুরো সেনাবাহিনীর যে চেইন অফ কমান্ড, তাদের মধ্যে নানা রকম অস্থিরতা দেখা দিয়েছে। যারা পুরনো 1/11 সাথে জড়িত ছিলেন তারা, তাদের শুভানুধ্যায়ী, আর এই যে শেখ হাসিনার সঙ্গে যারা এই 1/11 মতো ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ ওই সময়টাতে তো সেনাবাহিনী আসলে শেখ হাসিনার হুকুম অমান্য করে বিপ্লবীদের পক্ষ নিয়েছে। ফলে তাদের মনের মধ্যে কি ভয়, কি আতঙ্ক, কি চিন্তা কাজ করছে একটু বোঝার চেষ্টা করুন। ফলে সব মিলিয়ে জনাব তারেক রহমান সাহেব তিনি যে কাজগুলো করছেন, আমার কাছে মনে হচ্ছে যে অনেক ক্ষেত্রে তিনি সাপের লেজে পা দিয়েছেন। কিন্তু নর্মালি আপনি যখন সাপের বিরুদ্ধে লড়াই করবেন, আপনার প্রথম কাজ হলো সাপের মাথায় পাড়া দেওয়া, সাপের মাথা ভেঙে দেওয়া। সেটা যারা করতে পারে তারা সফল হয়, আর যারা সাপের লেজে পা দেয় তারা সাপের কামড়ে আহত হন, নিহত হন, অসুস্থ হন। এখন উনি এমন অনেকগুলো বিষয় রয়েছে রাজনীতিতে, অনেকগুলো বিষয় রয়েছে রাষ্ট্র পরিচালনায়, অনেকগুলো বিষয় রয়েছে অর্থনীতিতে।
প্রত্যেকটা জায়গাতে তিনি সাপের লেজে পা দিয়েছেন। উদাহরণস্বরূপ, ইসলামী ব্যাংকগুলো নিয়ে যে কথাবার্তা হচ্ছে, ব্যাংকিং সেক্টর নিয়ে যে কথাবার্তা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে যে কথাবার্তা হচ্ছে, তার মন্ত্রী পরিষদে হঠাৎ করে ৩-৪ জন লোক অতিমাত্রায় শক্তিশালী হয়ে পড়েছে, তার আশেপাশে ৩-৪ জন লোক অতিমাত্রায় শক্তিশালী হয়ে পড়েছে। ফলে তার দলের যারা ইফেক্টিভ লোকজন, যারা কাজ করতে পারেন, তারা খামোশ হয়ে গেছেন, চুপ, একদম কোনো কথা বলছেন না। আমি নাম বললাম না, নিঃসন্দেহে বিএনপির যারা লোকজন তারা ভালো জানেন যে হঠাৎ করে আপনি গত ১.৫ মাসে দেখবেন যে অনেকগুলো মুখ, দে আর ফেমাস ফর দের স্পিচ, তারা তাদের কথাবার্তার জন্য বিখ্যাত হয়েছিলেন। তারা তেমন কিছু করেননি, শুধুমাত্র গত ১৭ বছর তাদের কথামালা দ্বারা বিএনপিকে বাঁচিয়ে রেখেছিলেন। সেই মানুষগুলো হঠাৎ করে চুপ হয়ে গেছেন। সো ইটস নট গুড। আশা করি প্রধানমন্ত্রী বিষয়টি বুঝতে পেরেছেন।